বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৩ পদার্থের গঠন, লেকচার ৪। আমরা আমাদের এই লেকচারে ইনশাআল্লাহ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আমরা আগে দেখে এসেছি যে একটি পরমাণুর নিউক্লিয়াস রয়েছে এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি কক্ষপথ রয়েছে, যে কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। নিউক্লিয়াস থেকে প্রথম যে কক্ষপথ তাকে আমরা কে সেল হিসেবে নামকরণ করলাম, যেখানে n এর ভ্যালু হচ্ছে 1। ঠিক তার পরের সেল বা কক্ষপথটি যার নাম হচ্ছে এল সেল, সেখানে n এর ভ্যালু 2। ঠিক তার পরের সেলটি হচ্ছে এম সেল, যে সেলে n এর ভ্যালু 3। এভাবে ক্রমান্বয়ে n এর ভ্যালুগুলি বৃদ্ধি পেতে থাকে। প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে বা কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে তা 2n² সূত্র মেইনটেইন করে বা 2n² এর সূত্রটি ফলো করে, যেখানে n হচ্ছে সেলগুলির নাম্বার। দ্যাট মিন্স কত নম্বর কক্ষপথ, যেমন নিউক্লিয়াস থেকে প্রথম যে কক্ষপথটি রয়েছে সেখানে n এর ভ্যালু 1। ঠিক নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথের পরের কক্ষপথ, দ্যাট মিন্স দ্বিতীয় কক্ষপথ, যেখানে n এর ভ্যালু 2। দ্বিতীয় কক্ষপথের পরের কক্ষপথ যথা এম সেল, যেখানে n এর ভ্যালু 3। ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাই প্রথম সেলে 2n² সূত্র অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কে সেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এই 2, n এর ভ্যালু 1, তাহলে n² মানে হলো 1², তাহলে 2 × 1², 1² মানে হচ্ছে 1, 2 × 1 2। ঠিক অনুরূপভাবে আমরা এল সেলের ক্ষেত্রে দেখি, যদিও এল সেলের এই 4 তথ্যটি ভুল দেওয়া রয়েছে, হয়তোবা বইয়ে প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে এল সেলের ক্ষেত্রে আমরা জানি n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এল সেল সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন ধারণ করতে পারবে 2 × 2² 2² মানে হলো 4, 4 × 2 = 80 হবে। ঠিক অনুরূপভাবে আমরা যদি এন সেলের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখব যে এন সেল হচ্ছে 4 নাম্বার কক্ষপথ, যেখানে n এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 2n², 2 × 4² 4² মিন্স হচ্ছে 16, 16 × 2 = হচ্ছে 32। তার মানে হচ্ছে 4 নম্বর কক্ষপথ বা এন সেলে সর্বোচ্চ পরিমাণ 32টি ইলেকট্রন থাকতে পারে। আমরা এখন 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ইনশাআল্লাহ দেখব। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে মোট ইলেকট্রনের সংখ্যা 1টি। তাহলে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের সেলটি হচ্ছে কে সেল বা প্রথম শক্তি স্তর, যে শক্তি স্তরে সর্বোচ্চ পরিমাণ 2টি ইলেকট্রন থাকতে পারে। সুতরাং হাইড্রোজেন মৌলের যে একটি ইলেকট্রন সেটি প্রথম শক্তি স্তরে অবস্থান করবে। ঠিক অনুরূপ আমরা যদি হিলিয়ামের ক্ষেত্রে দেখি তাহলে হিলিয়ামের He হবে, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তার মানে হচ্ছে এখানে 2টি ইলেকট্রন রয়েছে।
এখন আমরা দেখতে পারি যে নিউক্লিয়াসের সবচেয়ে কাছের সেল হচ্ছে কে, প্রথম শক্তি স্তর, যে কে তে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। এটার কারণে হিলিয়াম পরমাণুর 2টি ইলেকট্রন সেই কে সেলে অবস্থান করছে। ঠিক অনুরূপভাবে সি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার মানে সি এর 6টি ইলেকট্রন, কার্বনের 6টি ইলেকট্রন রয়েছে। এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে প্রথম শক্তি স্তরটিতে সর্বোচ্চ পরিমাণ 2টি ইলেকট্রন থাকে, তাহলে 2টি ইলেকট্রন কে সেল দখল করবে। 2টি ইলেকট্রন কে সেল দখল করার পর কার্বনের 6টি ইলেকট্রন থেকে আরো অতিরিক্ত 4টি ইলেকট্রন থেকে যায়। এই 4টি ইলেকট্রন ঠিক পরের সেল এল সেলে অবস্থান করবে, কেননা এল সেল সর্বোচ্চ পরিমাণে 8টি ইলেকট্রন ধারণ করতে পারে। ঠিক অনুরূপভাবে আমরা যদি আর্গনেটটা লক্ষ্য করি তাহলে আমরা খেয়াল করব যে আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, তার মানে হলো এর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 18। ঠিক অনুরূপভাবে নিউক্লিয়াসের প্রথম শক্তি স্তরটি আগে কভার করবে। প্রথম শক্তি স্তর বা কে সেলে 2টি ইলেকট্রন রয়েছে। ঠিক 2টি ইলেকট্রন রাখার পর তার মোট ইলেকট্রন রয়েছে হচ্ছে 16টি। এই 16 ইলেকট্রনের এল সেল এর মধ্যে এই 16 ইলেকট্রনের যে ইলেকট্রনগুলি অবস্থান করবে তার সংখ্যা হচ্ছে 8টি, কেননা কারণ এল সেল সর্বোচ্চ পরিমাণে 8টি ইলেকট্রন ধারণ করতে পারে। এই কারণে 8টি ইলেকট্রন দ্বারা এল সেল পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে 18টি থেকে 10টি ইলেকট্রন রয়ে গেল, মানে কে এবং এল সেল দখল করলে আরো 8টি ইলেকট্রন থেকে যায়। এই 8টি ইলেকট্রন এল এর পরবর্তী সেল, যে সেলটি হচ্ছে এম সেল নামে পরিচিত, যেখানে সর্বোচ্চ পরিমাণে 18টি ইলেকট্রন থাকতে পারে, সেই শক্তি স্তরটিতে এই 8টি ইলেকট্রন দখল করবে। পর্যায়ক্রমিক এই দখল করা, দ্যাট মিন্স শক্তি স্তরগুলি পর্যায়ক্রমিক দখল করার যে ঘটনাটি, এই ঘটনার ব্যতিক্রম ঘটনাও ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ঘটতে পারে বা পরমাণুর স্ট্রাকচারালি গঠনের মধ্যে এই ধরনের অবস্থা থাকতে পারে। আমরা ইনশাআল্লাহ এই ধরনের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস আমরা পরে দেখব, যেখানে শক্তি স্তরগুলির সাথে সাথে শক্তি স্তরের যে উপ স্তর রয়েছে সেটাও আমাদের আলোচনায় আনতে হয়। আমরা এখন শক্তি স্তরের উপস্তরগুলি নিয়ে আলোচনা করব এবং শক্তি স্তরের এই উপস্তরগুলো নিয়ে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় ইনশাআল্লাহ সেটাও আলোচনা করব। প্রথম শক্তি স্তর, তার মানে হচ্ছে n ইকুয়াল যার ভ্যালু 1। সেই প্রথম শক্তি স্তরে একটি মাত্র উপস্তর রয়েছে, সেটি হচ্ছে 1s, এবং এই 1s উপস্তরে সর্বোচ্চ পরিমাণ 2টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক দ্বিতীয় শক্তি স্তরে 2টি উপস্তর রয়েছে, একটি হচ্ছে 2s এবং অপরটি হচ্ছে 2p, এবং আমরা জানি যে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ পরিমাণে মোট 8টি ইলেকট্রন থাকতে পারে। এখানে আরেকটি ব্যাপার, লক্ষণীয় ব্যাপার হলো যে এস উপস্তরে সর্বোচ্চ পরিমাণ 2টি ইলেকট্রন থাকতে পারে, পি উপস্তরে সর্বোচ্চ পরিমাণ 6টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা যদি লিখি তাহলে এখানে দেখা যাচ্ছে 2 নং শক্তি স্তরে 2s2, তার কথার অর্থ হচ্ছে যে এই 2s, দ্যাট মিন্স দ্বিতীয় শক্তি স্তরের এস অরবিটালে বা এস উপস্তরে 2টি ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় শক্তি স্তরের পি উপস্তরে বা পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকে। তাহলে 6 এবং 2 মোট 8টি ইলেকট্রন আমরা 2 নং শক্তি স্তরে দেখতে পাই। ঠিক অনুরূপভাবে আমরা 3 নং শক্তি স্তরের ব্যাপারটাও জানি। 3 নং শক্তি স্তরে
সর্বোচ্চ পরিমাণ 18টি ইলেকট্রন থাকতে পারে। কেন? কারণ হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে n স্কয়ার ইনটু 2, তাহলে n স্কয়ার 3 স্কয়ার মানে হচ্ছে 9, 9 ইনটু 2 ইকুয়াল হচ্ছে 18। ঠিক অনুরূপভাবে তৃতীয় শক্তি স্তরকে তিনটি উপস্তরে ভাগ করা হয়েছে, 3s, 3p, 3d। তাহলে s উপস্তরে 2টি, p উপস্তরে 6টি এবং d উপস্তরে সর্বোচ্চ পরিমাণে 10টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে 2, 6, 8, 8 এবং এখানে রয়েছে 10, মোট 18টি ইলেকট্রন এই 3 নং শক্তি স্তরে থাকতে পারে। ঠিক অনুরূপভাবে আমরা যদি 4 নং শক্তি স্তরের কথা চিন্তা করি, তাহলে 4 নং শক্তি স্তরের সর্বোচ্চ পরিমাণ 32টি ইলেকট্রন থাকতে পারে এবং 4 নং শক্তি স্তরটিকে আমরা যদি দেখি তাহলে দেখা যায় এই 4 নং শক্তি স্তরটি s p d f এ 4টি অরবিটালে ভাগ করা রয়েছে, যেখানে s হচ্ছে 2টি, p তে সর্বোচ্চ পরিমাণে 6টি, d তে সর্বোচ্চ পরিমাণে 10টি এবং f এ সর্বোচ্চ পরিমাণ 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা দেখলাম 2, 6, 8, 8, 10, 18, 18 এবং 14, 32টি ইলেকট্রন 4 নং শক্তি স্তরে সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে। এভাবে আমরা 5 নং উপস্তরের ক্ষেত্রেও 6 নং শক্তি স্তরে 3টি উপস্তর রয়েছে SPD এবং 7 নং উপস্তরে 2টি উপস্তর রয়েছে S এবং P। তার মানে 6 নং শক্তি স্তরে মোট 18টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক অনুরূপভাবে 7 নং উপস্তরে মোট 8টি ইলেকট্রন, 7 নং শক্তি স্তরে মোট 8টি ইলেকট্রন থাকতে পারে। এখানে একটা প্রশ্ন হয় যে 5 পর্যন্ত F থেকে 6 এবং 7 এ কেন কমে গেল? তার উত্তরটা হচ্ছে যে এই পর্যন্ত যতগুলি মৌলিক পদার্থ আলহামদুলিল্লাহ আবিষ্কৃত হয়েছে, তাদের ইলেকট্রন বিন্যাস আমরা পর্যালোচনা করে দেখতে পাই যে কোনো ইলেকট্রন 6f অরবিটালে প্রবেশ করে না এবং কোনো ইলেকট্রন 7d এবং 7f অরবিটালে প্রবেশ করে না। এটার কারণেই 6 এর উপস্তর 3টি রাখা হলো এবং 7 এর উপস্তর 2টিতেই রাখা হলো। যদি পরবর্তীতে ইনশাআল্লাহ আরো এমন মৌল পাওয়া যায় যেখানে 6f অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে এবং 7d or 7f অরবিটালে ইলেকট্রন অবস্থান করে, যদি এই ধরনের ইনশাআল্লাহ মৌল আবিষ্কৃত হয়, তখন এখানে আরো আরেকটি অরবিটাল যুক্ত হবে, সেটা হচ্ছে 6f হবে এবং এখানে আরো একটি, যেমন হচ্ছে 7d 7f, আরো দুটি অরবিটাল বা উপস্তর যুক্ত